আমি সবসময় স্বপ্ন দেখি টাটার মতো একটা কোম্পানি করতে, যেইখানে এমপ্লয়ীদের একটা বড় অংশই মালিক হয়ে যাবে। স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি যদি বাড়াতে নাই পারেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। একটা কোম্পানি অনেক ভালো করছে, আর একটা কোম্পানি একদমই ভালো করছে না। কেন করছে না? একটা ব্রাঞ্চ দিয়ে আমরা এখন 22 ব্রাঞ্চেস, এক একটা ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ। প্রথম লোকজন তো আমাদেরকে ব্রাঞ্চ দিতেই চায়নি। তো ছোটবেলা থেকে ওই গাড়ির প্রতি একটা টান জন্মেছিল, সাথে নাইট রাইডারটাও প্রিয়। দুটো মার্চ করে আই থট একটা কোম্পানি করি, নাইট রাইডার মোটরস। চিটাং শহরে মানুষ যাকে চিনে তাকে রিলাই করে, এবং সবার একটা রেপুটেশন থাকে যে ঠিক আছে ফিনান্সিয়াল ম্যাটারে ওনার সাথে আমি ডিলটা করতে পারবো কি পারবো না। ওখান থেকে ব্যাংকিং এর সেলস প্রেশারটা সবসময় থাকে, ম্যানেজমেন্ট প্রেশারটা থাকে। আপনি ব্যাংকে চাকরি করেন, এটা তো কারো ব্যবসা, ঠিক আছে? তাহলে কি ব্যবসার ভিতরেই চাকরি, চাকরির ভিতরে তো ব্যবসা না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশনে আবারও স্বাগতম। সো আপনারা অলরেডি জানেন এটা সিজন 2, এবং সিজন 1-এ আপনাদের বেশ পজিটিভ কমেন্ট পেয়েছি আমরা। সো আজকে যাকে নিয়ে কথা বলবো তার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা অনেকেই বলি যে ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু খুব স্পেসিফিক হতে হয়, বা বিজনেস বা যেটা করে সেটা নিয়ে ফোকাস থাকা উচিত। বাট আজকে একটা রাইট এক্সাম্পল পেয়েছি যে বিভিন্ন বিষয়ে কিন্তু চাইলে ফোকাস হওয়া যায়। এবং তার ইন্ট্রোডাকশনটা যদি দেই, 16 বছরের ক্যারিয়ার ফেলে, ব্যাংকিং ক্যারিয়ার ফেলে কিন্তু একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি নিজেকে পরিচিত করছেন অলরেডি, এবং আরও ভবিষ্যতে আরও অনেক প্ল্যান। সো আজকে আমরা যেই গেস্টের সাথে কথা বলবো তার বিষয়ে আমরা জানবো তিনি কিভাবে এতটুকু এসছেন, একটা স্টাবলিশ চাকরি ছেড়ে কিভাবে বিজনেসের মধ্যে তিনি এগিয়ে এসছেন। সো তিনি আর কেউ না, মাহবুবুল কবির খান ভাইয়া। সো ভাইয়া কেমন আছেন? আপনার কেমন লাগছে এসে? এবং প্লিজ আমি খুব খুশি হব যদি আপনি আপনার বর্তমানে আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন এবং আপনার ব্যাংকিং ক্যারিয়ার ফেলে এসছেন, মোটামুটি আপনি যদি একটু বলতেন ভাইয়া বর্তমানে আপনি কি করছেন ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বর্তমানে আমি যেটা করছি সেটা হচ্ছে নাইট রাইডার মোটরস নামে আমাদের একটা কোম্পানি আছে। জি, এইখানে আমরা 360 ডিগ্রি সলিউশন নিয়ে কাজ করি। গাড়ি আমরা ইম্পোর্ট করি, গাড়ির সব সমস্যার সমাধান করি। ইটস স্টার্টিং ফ্রম সার্ভিসিং টু দি ওয়ার্কস লাইক মেকানিক্যাল, ইঞ্জিন চেঞ্জিং থেকে শুরু করে সব কিছুই করি। আমি যদি এভাবে বলি যে আমাদের একটা প্যাকেজ আছে, আমরা বলি মেম্বারশিপ। আমাদের অলরেডি 2200 মেম্বার আছে, 2200। তো মেম্বাররা আমাদের মেম্বারশিপ নেওয়ার পরে গাড়ির টোটাল দায়িত্বটাই আমরা নিয়ে নিই। হোয়াট ইউ ডু ইজ, প্রথমে গাড়িটার জন্য একটা শিডিউল করে দিই। ওই শিডিউল অনুযায়ী গাড়িটা আসার আগে আমরা কল করি কল সেন্টার থেকে। গাড়ি আসলে আমরা চেক করে যা করা সব কিছু করে দিই। মেম্বারের সাথে আলাপ করে নিই যে এটা লাগবে আপনার বা কিছু। আর রেগুলার যেগুলো চেঞ্জ করতে হয়, ইঞ্জিন অয়েল অ্যান্ড আদার্স, ওগুলোর জন্য আমরা গাড়িতে লগবুক দিয়ে দিই, সব কিছুই করে দিই। সো কনসেপ্ট ইজ, একজন গাড়ি কেনার পরে আমাদের সাথে মেম্বারশিপ নেওয়ার পরে উনি আর গাড়ি নিয়ে চিন্তা করবেন না, গাড়ির যত চিন্তা আমরা করব। প্রতিটা মেম্বারের জন্য একজন ডেডিকেটেড রিলেশনশিপ অফিসার বা ম্যানেজার থাকে, সেই সব কিছু মেনটেন করে দেয়। সো কারো গাড়ি কোনো প্রবলেম হলে যাতে ফোন করলেই আমরা সলিউশন করতে পারি, ওইভাবে আমরা ইকুইপ। ইভেন সে কারো গাড়ি কোনোভাবে রাস্তা আটকে গেল, তখন আমাদের রেস্কিউ টিম আছে, গিয়ে রেস্কিউ করে নিয়ে আসে। দ্যাটস ওয়ান পার্ট। ওকে, এখন আমাদের গাড়ি সলিউশনের যে অংশগুলো, তার মধ্যে মেকানিক্যালের সব সলিউশন আমাদের আছে, ইলেকট্রিক্যাল পার্টের সলিউশন আছে, হাইব্রিড নিয়ে আমরা কাজ করি, এবং এখন আমরা জাপান থেকে আবার হাইব্রিড ব্যাটারিও আনি। সো অনেক সময় আমরা মার্কেটে দেখি যে জেনুইন ব্যাটারি পাই না, সো আমরা নিজেরা এখন আনছি। সাথে সাথে আমরা ডেন পেন্টের কাজগুলো করি। সো সব সলিউশনই আসলে আমাদের এখানে আছে। একটা সলিউশন এখনো বাকি আছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যালেন্সিং। ওটাও কিছুদিনের মধ্যে আমার এখানে চলে আসবে। সো ইম্পোর্ট থেকে আপনার যত কাজ আছে সব কিছু আমরা করে দিতে পারবো। ইনফ্যাক্ট আমরা গাড়িটা মেনটেন করে দিতে পারবো। প্লাস আপনি ধরুন একসময় গিয়ে চিন্তা করলেন যে না, এখন গাড়িটা চেঞ্জ করব, তখন আমরা আপনার গাড়িটা আমাদের উদ্যোগে সেল করার ব্যবস্থা করব, এবং আরেকটা গাড়ি আপনাকে দিয়ে দেবো। এটা এক্সচেঞ্জ অফারও হতে পারে। সো ইটস এ টোটাল সলিউশন ফর এ কার ইউজার। দ্যাটস ওয়ান আমাদের একটা কোম্পানি। সাথে সাথে আমার ব্যবসাতে আসা আসলে ফ্লেভার্স নামে একটা কোম্পানিকে দিই। জি। সো এটা স্টার্ট করেছিলাম আমরা 2013 সালে। তখন আমি ব্যাংকে কাজ করতাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম। সো ফ্লেভার্স দিয়ে প্রথম ব্যবসা আমাদের। আলহামদুলিল্লাহ এখন প্রায় 22টার মতো ব্রাঞ্চ আছে।
এবং আমাদের এখন রেভিনিউ ভালো করছি আমরা। শুধু চিটাগাঙে, ঢাকাতে এখনো যাইনি। প্ল্যান আছে হয়তো ফ্লেভার্সকে নিয়ে ঢাকা যাব, তখন নাইট রাইডার হয়তো ঢাকাতে যাবে, দুইটা কোম্পানি একসাথে হয়তো যাবো আর কি আরো কিছুদিন পরে। আর টুকটাক কিছু ব্যবসা করছি আমরা। আরেকটা কোম্পানি করেছি, এটা হচ্ছে পেডিকেয়ার হসপিটাল। পেডিকেয়ার হসপিটালটা করেছি আমরা 1.5 বছর আগে, এখন ভালোই করছে। এটাকে আবার আমি ব্যবসা হিসেবে ঠিক নিতে চাই না। সো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যদি অসুস্থ হয়, কোনো সমস্যা করে, আমরা যাতে ওদেরকে প্রপারলি ট্রিটমেন্টটা দিতে পারি। এখান থেকে অ্যাকচুয়ালি ব্যবসা হিসেবে আসলে আমি এই প্রতিষ্ঠানটাকে দেখতে চাই না। এবং আমাদের এখানে যারা ডিরেক্টরস আছে, আমাদের এমডি আছে ডক্টর ফাহিম, হি ইজ এ ভেরি ডেডিকেটেড পারসন। ও একইভাবেই চিন্তা করে যে যতটুকু সম্ভব ডাক্তার হিসাবে ও চায় যে বাচ্চারা যাতে ভালো ট্রিটমেন্ট পায়। এবং অনেক সময় আমি যদি এটাতে খুব একটা বেশি সময় দিতে হয় না, হয়তো মাসে একদিন গিয়ে বসি, ফাইন যখন সবার সাথে বসে কথা বলতে চায় তখন কথা বলি। আচ্ছা। অ্যান্ড ফাইনালি আরেকটা কোম্পানি আমরা করেছি, এটা হচ্ছে নাম হচ্ছে ক্রেডিলিঙ্ক। এই কোম্পানিটা আসলে রিপ্রেজেন্ট করে বাংলাদেশে মুডিজ নামে একটা কোম্পানি আছে ইন্টারন্যাশনালি। ওরা কান্ট্রি রেটিং, ব্যাংক রেটিং নিয়ে কাজ করে, প্লাস ডেটা নিয়ে কাজ করে। সো ওদের আমরা লোকাল পার্টনার হয়েছি। তো ব্যাঙ্কগুলির সাথে আমরা এখন একটা কাজ করছি ডেটা নিয়ে আর কি। দ্যাটস দ্য লেটেস্ট কোম্পানি। এইটা আলহামদুলিল্লাহ ভালো করছে আর কি। সো এই আর কি। ব্যাংকিংয়ে ছিলাম তো অনেক বছর, 16 বছর কাজ করে। সেটাই শুনছিলাম। সো ওভারঅল এই যে এতগুলো প্রতিষ্ঠানে কাজ করছেন, ব্যাংকিং এর একটা অভিজ্ঞতা, আমি যেটা লাস্টের যে বিজনেস ক্রেডিলিঙ্কের কথা বলেন, আই বিলিভ যে আপনি আপনার ব্যাংকিং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্সটা হয়তো এখানে কাজে লাগাচ্ছেন, বা ব্যাংকিং ওভারঅল ফাইন্যান্স, যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার ফাইন্যান্সটা তো জানতেই হবে, আপনার প্রফিট অ্যান্ড লস কি হচ্ছে আসলে। সো আমি আপনার ইন্ট্রোডাকশন যখন দিচ্ছিলাম তখন আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে এটা আপনি হয়তো শুনেছেন যে ফোকাস করো, লাইফে একটাই ফোকাস করতে হবে, পার্টিকুলার যেটাই তুমি ভালো সেটাই করো। সো ওই জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ডিফারেন্ট। আমি ফ্লেভার্স ভেরি পপুলার একটা ব্র্যান্ড চিটাগাং। সো ফ্লেভার্সের মিষ্টির সাথে গাড়ির পার্টস তুলনা হয় না। এই যে আপনি দুইটা বিজনেস একসাথে মাইন্ডটাকে ডাইভার্ট করছেন, বা আদার যে বিজনেসগুলো আছে কিভাবে করছেন আসলে? আপনার ক্ষেত্রে মনে হয় না মাঝে মধ্যে যে আমার কোথাও কমতি হচ্ছে, কোথাও আপনার যে ইনপুট বা আপনার যে ফোকাস দেওয়া, আপনার মনে হয় না যে কোথাও না কোথাও আপনি ঘাটতি হচ্ছে আপনার ফোকাস করতে গিয়ে? ফার্স্ট অফ অল, ব্যাংকে আমরা কাজ করেছি, আমি তো প্রায় 16 বছর ব্যাংকে, তো স্ট্যান্ডার্ড ব্যাংকে কাজ করেছি। স্ট্যান্ডার্ড ব্যাংক একটা ট্রেনিং ইনস্টিটিউশনস। ওকে, ইফ ইউ ওয়ার্ক এই টাইপের কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে, আপনাকে কিন্তু সব কিছুই শিখিয়ে দিবে, পিপল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার টাইম ম্যানেজমেন্টটা, আপনি কিভাবে আপনার সময়টাকে ম্যানেজ করবেন, প্লাস আপনি কতটুকু ডেডিকেশন দিলে আপনার কোম্পানির সব কাজগুলো করে নিয়ে আসতে পারবেন, প্লাস হার্ডওয়ার্ক তো আছেই। সেইগুলি সব কিছু মিলিয়েই কিন্তু একটা কোম্পানি দাঁড়ায়। এখন আপনি দেখবেন একই ফিল্ডে বা একই শহরে একই টাইপ অফ বিজনেস নিয়ে বিভিন্ন কোম্পানি আসলো, একটা কোম্পানি অনেক ভালো করছে, আর একটা কোম্পানি একদমই ভালো করছে না। কেন করছে না? তার কারণ হচ্ছে ম্যানেজমেন্টটা মেবি ঠিক নেই, ডেডিকেশনটাতে মেবি ঘাটতি আছে, অথবা হার্ডওয়ার্ক হচ্ছে না। কোনোটাই আসলে সোজা না, কোনোটাই সহজ না। একটা কোম্পানি দাঁড়া করাতে ইট টেক্স হার্ডওয়ার্ক অ্যান্ড টাইম। অনেকেই দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর কাজ করে ওই পর্যায়ে চিন্তা করছে যে না, এটা বোধহয় আর হবে না, হাল ছেড়ে দেওয়া যাকে বলে। হাল ছাড়া যাবে না ভাই। আপনি ধরেন আমরা যখন 2013-তে ফ্লেভার শুরু করলাম, তখন ইট ইজ এ নিউ কোম্পানি, একদমই নতুন, কেউ চিনে না। ফার্স্ট ডেতে আমরা সবাই চিন্তিত ছিলাম যে মানুষ আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। সো প্রথম দিনের এক্সপিরিয়েন্সটাও আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের টার্গেট মার্কেটটা কে হবে, আমরা কাদের জন্য ইকুইপ। তখন আমরা বুঝলাম যে আমরা প্রিমিয়াম সেগমেন্টেই কাজ করতে পারবো ভালো। এটা জাস্ট ফর এক্সাম্পল বলি যে আমাদের অনেক রকম মিষ্টিই ছিল প্রথম দিনে। সবচেয়ে দামি মিষ্টি, ভালো মিষ্টিগুলো কিন্তু সেল হয়ে গেল দুপুরের মধ্যেই, আর যেগুলো কম দামি মিষ্টি ওগুলো সবার শেষে সেল হলো। তাহলে আমরা কি বুঝলাম যে হ্যাঁ, আমাদের সেগমেন্টটা কোথায়, তাহলে আমরা ফোকাস পয়েন্টটা কোথায় আমরা পেয়ে গেলাম। ওইখান থেকে শুরু করে একটা ব্রাঞ্চ দিয়ে আমরা এখন 22 ব্রাঞ্চেস। একটা ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ। প্রথম লোকজন তো আমাদেরকে ব্রাঞ্চ দিতেই চায়নি, যে ঠিক আছে নতুন কোম্পানি ওদেরকে দিব কিনা। সো উই ম্যানেজ দ্যাট ওয়েল, অ্যান্ড দেন ফাইনালি আমরা একটা ট্র্যাক পেয়ে গেছি উইদিন 1-1.5 বছর, 4-5টা ব্রাঞ্চ হয়ে যাওয়ার পর থেকে, এবং আমরা আস্তে আস্তে করে সামনে আগিয়েছি, এক্সপিরিয়েন্স হয়েছে।
আমাদের কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, হি ইজ ভেরি ডেডিকেটেড, আলাউদ্দিন ভাই অনেক ডেডিকেটেড মানুষ, ফুল টাইম সময় দেন। অ্যাজ এ পার্টনার আমি আমার যতটুকু করা, মার্কেটিং কীভাবে হবে, পিপল ম্যানেজমেন্ট এগুলো নিয়ে মাঝে মধ্যে কাজ করি আমি। কাস্টমার সার্ভিসটা আমরা স্ট্যান্ডার্ডটা শিখেছি আসলে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকেই, যে কীভাবে কোন লেভেলে ডেডিকেশন থাকবে একটা কাস্টমার সার্ভিসেস। সো দ্যাট ইজ ওয়ান পার্ট, যেভাবে ফ্লেভার্সটা আস্তে আস্তে করে দাঁড়ালো। এখন তো 10 বছর হয়ে গেল, কোন দিক দিয়ে 10 বছর হলো আসলে আমিও জানি না। সো যেটা আমি ফ্লেভার দিয়ে শিখলাম যে ইটস অ্যাবাউট আপনার ফিউচার প্ল্যানিংটাও করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, কন্টিনিউশন অফ ওয়ার্ক লাগবে, আর যেটা বলবো কোয়ালিটি, দ্যাট ইজ জিরো টলারেন্স। আপনি কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবেন না। হ্যাঁ, আমার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস কস্টের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমার প্রফিট মার্জিন অলমোস্ট জিরো হয়ে যায়, অনেক সময় নেগেটিভও চলে যায়, বাট উই কন্টিনিউড। আমরা ওইখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করিনি কোয়ালিটিতে। সো ওইটার কারণে কি হলো, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে নিল এবং মানুষ জানে যে আপনার কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না, আপনার ফুডের কোয়ালিটি ভালো। সো আস্তে আস্তে করে আমার একটা কাস্টমার বেস হয়ে গেল। সো আলহামদুলিল্লাহ উই আর ডুইং বিজনেস, এটার উপর বেস করেই আমরা এখন ভালো করছি। আমাদের ফিউচার অনেকগুলো প্ল্যান আছে, যেগুলো আমরা হয়তো এই যে কোভিড টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন রকম চ্যালেঞ্জ কিন্তু বিজনেসম্যানরা ফেস করে এসছে। এইটা পার হয়ে গিয়ে ইকোনমিক স্টেবল হলে মনে হয় আমরা বেশ কিছু নতুন নতুন স্টেপস নিব। ফ্লেভার্স আপনারা এটা দেখতে পারবেন। দিস ইজ ওয়ান বিজনেস। কামিং টু দি বিজনেস অফ নাইট রাইডার। নাইট রাইডার আসলে আমার একটা ছোটবেলার একটা সিরিজ ছিল, ইফ ইউ রিমেম্বার দ্যাট। সো ওটা আমার খুব প্রিয় ছিল। সো নাইট রাইডার সাথে সাথে আমার আব্বু কিন্তু র্যাঙ্কসে ছিলেন, র্যাঙ্কস লিমিটেডে। সো 84-85 উনি জয়েন করেছিলেন। চিরাং টোটাল দায়িত্বটা আব্বুর কাছে ছিল। তো ছোটবেলা থেকে ওই গাড়ির প্রতি একটা টান জন্মেছিল, সাথে নাইট রাইডারটাও প্রিয়। দুটো মার্চ করে আই থট একটা কোম্পানি করি, নাইট রাইডার মোটরস। সো প্রথমে ইচ্ছা যেটা ছিল গাড়ি ইম্পোর্ট করলাম, দেখলাম মার্কেটে রেসপন্স খুব ভালো। আপনি যদি মানুষের কাছে কমিটমেন্ট ঠিক রাখেন, মানুষ আপনার কাছ থেকে গাড়ি কিনবে। ঠিক আছে, আপনি যদি সত্যি কথা বলেন, আপনার গাড়ির কন্ডিশনটা নিয়ে যদি মিথ্যা কথা না বলেন, ভালো গাড়ি আনেন, আপনার কাছ থেকে মানুষ কিনবে। সো উই ডিড ভেরি গুড ইন ফার্স্ট 6 months। অ্যান্ড তখন আমরা দেখলাম যে কাস্টমার সার্ভিস দিতে পারছি না, মানে আফটার সেল সাপোর্টটা দিতে পারছি না। সো তখন চিন্তা করলাম যে কি করা যায়, কারণ কাস্টমার আফটার সেল সার্ভিস চাচ্ছে এবং চিটাংয়ে এটার একটা শর্টেজ আছে। তখন প্রথম আমরা একটা সার্ভিস সেন্টার নিলাম খুলশিতে, সেখানে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়া শুরু করলাম। এবং ওটা করতে গিয়ে চিন্তা করলাম যে গতানুগতিক চিন্তা না করে যদি নতুন কিছু করা যায়। সো তখন আমরা একটা মেম্বারশিপ প্যাকেজ আনলাম। তখন মেম্বারশিপটা ছিল 5,000 টাকায়। সো ওইখানে 5,000 টাকায় প্রায় আমরা 10,000 টাকা সার্ভিস দিতাম এবং আমি দেখলাম রেসপন্স খুবই ভালো, অনেক মেম্বারশিপটাকে কি আপনি কোনো সেলস স্ট্র্যাটেজি হিসেবে দেখছেন নাকি সেটা সার্ভিস, মানে কিভাবে দেখছেন? মূলত সার্ভিস। আমার চিন্তা ভাবনা হচ্ছে, ধরেন আপনার একটা সার্ভিস সেন্টার আছে, আপনার এখানে ডেডিকেটেড আপনার একটা বড় একটা টিম আছে। টিম ধরেন আমাদের টিমগুলোটা আসলে বেশ বড়, আমার সার্ভিস টিম অনেক বড়। তো আমার ধরেন 10 জন ছেলে কাজ করছে এইখানে। ধরেন একদিনে আমার মেম্বারশিপ ছাড়া হয়তো 3-4টা গাড়ি আসলো, তাহলে কি হলো, আমার ম্যান পাওয়ারটাও আনইউটিলাইজ থাকলো। আমি ওটা না করে যদি মানুষকে বেনিফিট দিয়ে অনেক ডিসকাউন্টেড প্রাইসে সার্ভিসটা দিই, তখন দেখা যাচ্ছে আমার ক্যাপাসিটি 30টা গাড়ি ফুল হয়ে যাচ্ছে। সো ওইভাবে ক্যাপাসিটি ম্যানেজ করে কিন্তু মেম্বারশিপটা আমি নাম্বারসটা কিন্তু ক্যাপিং করা। আমাদের এখন ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম 2400 মেম্বার আমি নিতে পারবো। আমার এখন অলরেডি 2200 মেম্বার আছে। সো ক্যাপাসিটি প্ল্যানিং করে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে অফ ম্যান পাওয়ার আমি মেম্বারশিপটা দিচ্ছে মেম্বারদেরকে একেবারে ডিসকাউন্ট, অলমোস্ট 50% ডিসকাউন্টেড প্রাইসে। তাহলে কি হচ্ছে, যারা মেম্বার আছে ওনারা কিন্তু বেনিফিটেড হচ্ছে এই স্ট্র্যাটেজির কারণেই হচ্ছে। সো ওই সার্ভিস করতে গিয়ে আবার দেখলাম যে অনেকে আবার চাচ্ছে যে না মেকানিক্যাল পার্টটা একটু দেখে দেন না কেন। তো তখন ওখানেই কিন্তু একটা ছোট্ট মেকানিক্যাল টিম আমি আনলাম। আনার পরে দেখলাম যে না, এই এসি ইলেকট্রিকেও তো মানুষ সাফার করছে, তখন আবার ওইখানে আবার অ্যাড করলাম এসি ইলেকট্রিক। তো এই করতে করতে পরে দেখলাম যে না, আমার তো আরও বড় জায়গা নিতে হবে। তখন আরেকটা জায়গা নিলাম আমরা, ওইটা ছিল 6,000 স্কোয়ার ফিটের মতো। ওইখানে আবার সেট আপ করলাম ডেন্ট পেইন্ট সহ সব কিছু। ইন দি মিন টাইম
এলপিজি কনভার্সনের একটা ইয়ে আসলো, মানুষ একটু লো কস্ট ফুয়েল এবং এলপিজিতে বেশ ভালো, মানে ইঞ্জিনে কোনো ক্ষতি করে না। সো পরে এলপিজি কনভার্সনটাও শুরু করলাম। সো এই করতে করতে 3-4 বছর গেল। তারপরে বড় জায়গা নিলাম আর কি আমরা। তারপরে এই বাজিদ বোস্তামিতে ওখানে বড় জায়গাটা নিলাম, ওইটা প্রায় 14,000 স্কোয়ার ফিটের। সো ওইটাতে আমরা এখন সব কিছু করছি। সাথে সাথে এইখানে আমরা আরও জায়গা অ্যাড করেছি প্রায় 8,000 স্কোয়ার ফিটের মতো। সো বিকজ অফ ডিমান্ড বাড়ছে তো বাড়ছে। সাথে ওখানে আমরা শোরুম করছি। শোরুমের একটা পার্ট থাকবে হচ্ছে রিকন্ডিশন ভেহিকেলস, আর আরেক পার্টে থাকবে হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে বিওয়াইডি ইজ এ কোম্পানি যারা এখন ওয়ার্ল্ড লিড করছে ইলেকট্রিক ভেহিকেলে। ইভেন দে আর লিডিং মানে হচ্ছে কি টেসলার চেয়েও তারা উপরে। এবং কম্বাইন সবকিছু মিলে গাড়ির সেলের যদি বলি যে একদম কম্বাসন ইঞ্জিন সহ সবকিছু মিলেই ওরা বোধ এখন 7th চলে আসছে। বিওআইডি টিমের সাথে আমার বেশ কিছু বার বসা হয়েছে। ওদের ফিউচার প্ল্যানিং, ওদের কোয়ালিটি অ্যান্ড আদার্স দেখে মনে হচ্ছে যে দে মাইট লিড, যে পুরা ওয়ার্ল্ডের কম্বাইন সব কিছুতেও ওরা একে চলে আসতে পারে। ওদের ফিউচার প্ল্যানিংটা এরকমই আর কি। সো আমার এখানে বিওআইডি শোরুমও থাকবে, সাথে একটা রেস্টুরেন্ট আমরা করতে চাচ্ছি যেখানে কাস্টমাররা বসতে পারবে। লাউঞ্জটা বেশ বড় সাইজের ইয়ে হবে। সো এইগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। মেবি 6 মান্থসের মধ্যে এগুলো সবকিছু রেডি হয়ে যাবে। আচ্ছা, সো আপনার মূলত আমি যদি একটু জিজ্ঞেস করি যে আপনি ফ্লেভার্স নিয়ে কথা বললেন, আপনি আপনার অন্যান্য ব্যবসা নিয়ে কথা বললেন, বিজনেস নিয়ে কথা বললেন। সো একটু যদি বলতেন আপনার রিসার্চের প্রসেসটা কি? একটা বিজনেস যখন আপনি করবেন, ডেফিনেটলি আপনি যখন ফ্লেভার্স নিয়ে আসবেন, আপনি 16 বছরের একটা ব্যাংকিং ক্যারিয়ার, একটা সফল ব্যাংকিং ক্যারিয়ার যখন আপনি ছাড়বেন, সো ডেফিনেটলি এখানে আপনার একটা ফিক্সড স্যালারি তো আপনি অলওয়েজ পেয়ে এসেছেন, আপনি একটা অভ্যস্ত ছিলেন সেটার উপর। আই ওয়াজ ভেরি হ্যাপি দেন। মানে আমি আলহামদুলিল্লাহ 2013 ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি বিশ্বাস করি যে একটা প্রিটি হ্যান্ডসাম স্যালারি আপনি পেতেন, বা সবকিছু মিলেই আপনার একটা গুড লাইফস্টাইল আই বিলিভ। তো তারপরে গিয়ে আপনি যখন ব্যবসায় নামবেন, ডেফিনেটলি এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। যখনই আপনি চাকরি ছাড়বেন এরপর থেকে কিন্তু আপনার আপনি অন্যদের স্যালারি আপনার দেওয়ার টেনশনটা আপনার নিতে হবে অ্যাজ এ উদ্যোক্তা। এবং আমি বিশ্বাস করি আপনার এখনো হয়তো যখন স্যালারি দেওয়ার টাইম আসবে অ্যাজ এ উদ্যোক্তা আপনার একটা প্রেশার থাকেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনি বিভিন্ন বিজনেস আপনি দাঁড়াচ্ছেন বা বিভিন্ন বিজনেস আপনি প্ল্যান করছেন, আপনার রিসার্চের প্রসেসটা কি? কারণ আপনি মার্কেটার, যেখানে আপনি চিটং নিয়ে কাজ করছেন সোললি, চিটং মার্কেট কিন্তু একটু কমপ্লেক্স, এটা সবাই বলে। সো আই বিলিভ যে আপনিও এটাকে আপনি ডিসএগ্রি করবেন না। চিটং মার্কেট কিন্তু একটু ডিফারেন্ট। চাইলে আপনি ঢাকায় যে মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করছেন এটা চিটং ইউজ করা যায় না। চিটং এর অডিয়েন্স একটু ভিন্নভাবে চিন্তা করে। তো সেই জায়গায় অলরেডি কিছু স্টাবলিশ ব্র্যান্ড আছে, বিভিন্ন সুইট বা মিষ্টির মতো, মিষ্টি অনেক নামি দামি ব্র্যান্ড আছে। সো ওই জায়গায় ফ্লেভার্স আপনি নিয়ে আসলেন সাহস করে। গাড়ির যেমন 2016 সালের আগে তো আর নিশ্চয়ই নাইট রাইডারের কাছে, এরপরে হয়তো যাচ্ছে, বাট এর আগে তো সার্ভিস নিচ্ছিল মানুষ। তো আপনি হয়তো একটু প্রফেশনালি আসলেন, আর একটু এক ছাদের নিচেই 360 সলিউশনটা আনলেন। কিন্তু ভাইয়া যদি একটু শেয়ার করতেন যে আপনার প্রসেস কি, আপনি কিভাবে রিসার্চ করেন, কিভাবে মার্কেটটা ট্যাপ করেন, যে না আমার এই বিজনেসটা এই কারণে আমি লঞ্চ করেছি, এইটা যদি একটু শেয়ার করতেন। জি শিওর। প্রথমে বলি চিটাগাংয়ের নেগেটিভ পার্টও কিছু আছে, ভেরি পজিটিভ ইজ চিটাগাংটা ছোট একটা মার্কেট, সবাই মোটামুটি সবাইকে চিনে। জি, আমি ব্যাংকে অনেক বছর থাকার কারণে আমি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং দেখেছি, তার আগে ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার ছিলাম, একসময় সেলস টিম লিড করেছি, আমি কর্পোরেটের ইন্টার্নশিপ করেছি, কাস্টমার সার্ভিসে ছিলাম। সো আমি বিভিন্ন রকম মানুষের সাথে মিশেছি। কাস্টমার বেসটা স্ট্যান্ডার্ডের স্ট্রং, আমারও রিলেশনশিপ বেসটা ভেরি স্ট্রং। এবং আমি একসময় ব্যাংক রিলেশনশিপ দেখতাম। সো চিটাং শহরে যারা ব্যাংকিং করছে তাদের সাথেও আমার একটা সম্পর্ক আছে। সো আমি অনেক মানুষকে চিনি, এটা একটা আমি মনে করি যে একটা বড় প্লাস পয়েন্ট। প্লাস চিটাং শহরে মানুষ যাকে চিনে তাকে রিলাই করে, এবং সবার একটা রেপুটেশন থাকে যে ঠিক আছে ফিনান্সিয়াল ম্যাটারে ওনার সাথে আমি ডিলটা করতে পারবো কি পারবো না। যেটা আমার যখন নাইট রাইডার শুরু করেছি, প্রি অর্ডার বেস গাড়ি করেছি, তখন আমাকে অনেক হেল্প করছে। পিপল নিউ আমি নতুন, কিন্তু আমি আমার কমিটমেন্টে ফেল করবো না। সো
দেখা যাচ্ছে যে প্রি অর্ডারে একটা 50% টাকা আমাকে অ্যাকাউন্টে দিয়েই দিয়েছে সবাই। সো যেহেতু ব্যাংকিং থেকে এসেছি, খুব বেশি যে একটা টাকা আমার কাছে ছিল তা কিন্তু না। সো ওই রিলায়েবিলিটি, ওই রেপুটেশন কিন্তু আমাকে হেল্প করেছে। আমি তো বলবো যে চিটাং শহর থেকেই পেয়েছি, আমি ঢাকা হলে কিন্তু এটা হতো না। সো আমার জন্য বেসিক্যালি জিনিসটা, এই যে কনজারভেটিভ চিটাং সিটি আমরা যা বলি, যে এটা আমার জন্য পজিটিভ হয়েছে, এটা একটা পার্ট। আর আপনি যেটা বললাম যে ফ্লেভার্স নিয়ে যখন আসলাম, তখন তো মার্কেটে অনেকে ছিল, ইউ আর রাইট, অনেকেই ছিল। কিন্তু আমরা যারা টিমটা করেছি, আমরা তো পার্টনার আছি কয়েকজন, তা আমরা বসেছি, আমরা চিন্তা করেছি যে দেয়ার ইজ এ গ্যাপ। এইখানে মার্কেট যেভাবে গ্রো করছে, মানুষের ডিমান্ড যেভাবে বাড়ছে, আর আমরা যদি ভালো কিছু আনতে পারি মার্কেটে, এইখানে একটা গ্যাপ আছে। আমরা খুবই কনফিডেন্ট ছিলাম। প্লাস আমরা যেটা করেছি, প্রথমেই ঢাকা থেকে একটা বেশ বড় টিম এনেছিলাম সুইটসের জন্য। তো ওদের কোয়ালিটি অফ প্রডিউসিং দিস সুইটস অ্যান্ড আদার্স অনেক ভালো ছিল, যার কারণে আমরা প্রথমেই ভালো সুইটস দিতে পেরেছি। সাথে সাথে এই যে বেকারি আইটেমগুলো, আমার তো প্রথমেই বলা ছিল যে আমরা রেগুলারলি যেগুলো খাই, বিস্কিট, ধরেন পাউরুটি, কেক, এগুলি কোয়ালিটি টপ থাকতে হবে, মার্জিন কম থাকুক মানুষের। এটা কিন্তু বলতে পারেন যে নেসেসিটিরই একটা পার্ট, যে আপনি প্রতিদিন আপনার পাউরুটি রাখছে, আপনি বিস্কিট খাচ্ছেন, আপনি বেড়াতে গেলে মিষ্টি নিয়ে যাচ্ছেন। তো এইটা কিন্তু এমন কোনো প্রোডাক্ট না যেখানে আপনার একদম লাগছেই না। সো আমাদের মাথায় ছিল যে দ্যার ইজ এ গ্যাপ ইন দ্য মার্কেট। আমার মনে ভালো কিছু করতে পারলে আমরা গ্যাপে ঢুকতে পারবো, আমরা ভালো কিছু করতে পারবো। প্লাস ইটস নেসেসিটি বেসড বিজনেস। আই এম নট ডুইং লাইক রেস্টুরেন্ট। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের চিরায় আমরা কি দেখি, যে একটা নতুন রেস্টুরেন্ট আসলো, 2 বছর খুব ভালো করলো, এরপরে কিন্তু সেল ডাউন হয়ে গেল। এটা কিন্তু একদম নতুন, বিকজ 2 বছর আরো বেশি সময় বললেন, অনেক সময় কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট হওয়ার পর 3-4 মাসেই ডাউন হয়ে যায়। এটাও হয়, বাট আমি একটু পজিটিভ থাকলাম আর কি। তো তখন হচ্ছে কি, মানুষের টেন্ডেন্সিটা কি হচ্ছে, ইউ হ্যাভ আদার অপশনস। তো তখন আপনি আরেকটা রেস্টুরেন্টে চলে যাচ্ছেন। কিন্তু আপনি যদি পাউরুটি অ্যান্ড আদার্স বা বেকারি আইটেমস এই টাইপের যদি চিন্তা করেন, বা এই আমার ধরেন আমাদের বার্গার বলেন, যেগুলি ঝাল আইটেম আছে, এগুলো কিন্তু আপনার ডেইলি লাগছে। আপনার ধরেন অফিসে আপনার কোনো গেস্ট আসলো, আপনি একটু নাস্তা আনালেন, তো ওইটা কিন্তু অলমোস্ট নেসেসিটি। ইটস নট লাইক রেস্টুরেন্ট যেখানে আপনি একবার গেলেন, পরে আরেকটাতে চলে গেলেন, তারপর আরেকটাতে চলে গেলেন, ব্যাপারটা তা না কিন্তু। সো এই সেগমেন্টটা আমাদের মনে হচ্ছিল যে এর কারণেও আমাদের অসুবিধা হবে না, চলতে পারবো। আমার গাড়ি ব্যবসাটাও কিন্তু ইটস আপনার মেনটেন্যান্সে কিন্তু নেসেসিটি। আপনি গাড়ি কিনলেন না, গাড়ি চেঞ্জ করলেন না, ঠিক আছে, বাট আপনাকে কিন্তু গাড়ি মেনটেন করতে হবে। সো আমি সবসময় চিন্তা করি নেসেসিটি বেসড বিজনেস হলে বেটার। আমাদের ধরেন যে বাচ্চাদের জন্য যেটা আমরা পেডিকেয়ার যে হসপিটালটা করলাম, ওইখানেও দেখেন আমার বাচ্চা একটু ঠান্ডা লাগলো, আমাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হচ্ছে। সো এটা আবার ব্যাংকিং সাইডে আমরা যেটা কাজ করছি, এটাও কিন্তু অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে আমরা যে ডেটা সাপ্লাইটা করছি, এটা কিন্তু লাগবেই। এটা ছাড়া ব্যাংকিংও আসলে ইটস কাইন্ড অফ ব্যাংক, আপনি যদি এলসি এন্ড আদার্স করতে চাই, ইটস পার্ট অফ নেসেসিটি। নেসেসিটি বিজনেসটা নিয়ে আপনি হচ্ছে কাজ করছেন, বা মূলত যেটা মানুষের দৈনন্দিন প্রয়োজন। যেমন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, যদি আপনি হয়তো আরো বেটার জানবেন, যেমন লিফট। আমরা যখন লিফট সেল করে, যারা লিফট সেল করে, লিফট সেল করে কিন্তু ওই প্রফিটটা না, মানে তারা প্রফিট হিসাব করে কিন্তু সার্ভিসে, যে আফটার সেল সার্ভিস। সো আপনি ওই টাইপের কিছু থট আপনার বিজনেস সবসময় রাখার চেষ্টা করেন, যাতে রেগুলার বেসিসে সে গাড়ি পারচেস আর নতুন নাই করুক, কিন্তু সার্ভিসে যাতে সে মেক শিওর করে যে সার্ভিসটা নিচ্ছে। সো ওকে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমার মনে হয় যে এইভাবে করে আসলে আমি চিন্তা করিনি শুরুতে যখন কথা বলছিলাম। সো একটু ইন্টারেস্টিং না, এবার একটু ফান টাইপের প্রশ্ন রাখি, যে ফ্লেভারসের এমন কোন মিষ্টি যেটা আপনি খেয়ে আপনার মনে হয় যে আপনি প্রাউড ফিল করেন, কোন মিষ্টিটা? এরকম তো অনেকগুলিই আছে, তার মধ্যে এখন নতুন একটা মিষ্টি আমরা ইন্ট্রোডিউস করেছি জিসিতে। সেটা হচ্ছে, ইফ ইউ রিমেম্বার, আমরা আগে গরম গরম মিষ্টি খেতে যেতাম সাধুর দোকানে। হ্যাঁ, আমি অনেক ছোট ছিলাম, আই রিমেম্বার আমি গিয়েছি আব্বুর সাথে, গিয়ে সাধুর মিষ্টি, গরম গরম মিষ্টি নিয়ে এসেছি। তো কিছুদিন আগে হঠাৎ আমি চিন্তা করলাম যে এটা আমরা করতে পারবো না কেন, এটা তো করতে পারাই উচিত। আমরা এখন ইন্ট্রোডিউস করেছি আমাদের যে কর্পোরেট ব্রাঞ্চ জিসিতে, এটাতে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত থাকে গরম গরম মিষ্টি, একেবারেই গরম থাকে। আমরা মিষ্টিটা তখনই রেডি করে ফ্যাক্টরি থেকে চলে আসে, আমরা ওখানে প্রিজার্ভ করে একদম গরম
2 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো একদম সেল হয়ে যায়। সো দ্যাটস সামথিং নিউ ইন দি মার্কেট, যে যেটা আসলে অনেক পুরনো জিনিস হলো, মানুষ কিন্তু রিথিং করেনি। পুরনো অনেক কিছু আসছে নতুন ভাবে। সো এক্স্যাক্টলি। আরেকটা জিনিস যেমন ধরেন আমাদের এখানে এখন নিমকি, ঠিক আছে, অনেক আগে মনে হচ্ছে নিমকি খেতাম, ওটা আমরা ইন্ট্রোডিউস করেছি। তারপরে বাটার বন, যেগুলো আসলে মানুষ আসলে খাওয়া ভুলেই গিয়েছিল, এই আইটেমগুলো আবার নতুন করে আমরা এনেছি। তো এটাতে একটা আনন্দ আছে না, যে পুরনো আমরা যখন প্রায় বাটার বন জিনিসটা যদিও এখন অনেকে আনছে অনেক একটু ফ্যান্সি ওয়েতে আর কি, বাট যখন আমরা আমাদের স্কুল লাইফ চিন্তা করি, আমি যেহেতু গভর্নমেন্ট স্কুল থেকে, আমি ভাইয়া তো রিলেট করতে পারবেন যে গভর্নমেন্ট স্কুলে ছিল যে আপনার টিফিন টাইমে সিঙ্গারা বা এই নিমকি, বাটার বন, এই টাইপের স্ন্যাক্স গুলা, সো এগুলোর সাথে কিন্তু সামটাইমস ইমোশন কাজ করে। সো ডেফিনেটলি আরো একটা গুড এক্সাম্পল যে আপনি ইমোশন নিয়েও কাজ করছেন, যেখানে পুরনো অনেক কিছু যেটা বর্তমানে হারিয়ে গেছে। সো বাট আমি ওই অ্যান্সারটা পেলাম না, আপনার ফেভারিট মিষ্টি কোনটা ফ্লেভারস? এখন আমার ফেভারিট মিষ্টিটা গরম গরমটাই। ইটস রিয়েলি গুড, মানে ইউ ক্যান গো এন্ড ট্রাই দ্যাট। ডেফিনেটলি ট্রাই করব, যেহেতু আমার বাসার অপোজিটে। সো আপনার কাছে যদি অপশনটা আসে যে আপনি ওটাই চুজ করবেন এখন, এবার একটা প্রশ্ন, যে ডেফিনেটলি একটা ব্রাঞ্চের সবকিছুই যে বেস্ট হবে এটা তো কখনোই সম্ভব না, পার্টিকুলার কিছু সিগনেচার আইটেম থাকে। সো কখনো কি এমন হয়েছে যে আপনার নিজের ফ্লেভারস এর কোনো একটা মিষ্টি আপনি খেয়ে মনে হচ্ছে না ওই জায়গাটা অনেক বেটার, আমার বেটার হওয়া অনেক প্রয়োজন? হ্যাঁ, এটা হবে না কেন? এটা তো মানে আমি সবসময় বিলিভ করি, অনেকে ফোন করে, আমাকে ফোন করে অনেক প্রোডাকশনের মধ্যে মাঝে মধ্যে একটু তো টেস্টের ডিফারেন্স আসতেই পারে। তো আমাকে অনেকে ফোন করে একটু লজ্জাই পায় যে আসলে আপনাকে বললে কি আপনি মাইন্ড করবেন কি না, আজকে এই মিষ্টিটা আনলাম, এই মিষ্টিটা কিন্তু ওই দিনের মতো টেস্ট হয়নি, বা আজকে এইটা আমার ভালো লাগেনি। দ্যাটস ওকে। আমি সবসময় পজিটিভলি নিয়ে আমি সাথেই আবার ফ্যাক্টরিতে কথা বলি, দেখো এরকম একটা ব্যাপার আসছে, তোমরা এটা কি দেখে আমাকে আবার জানাও যে এটা কেন হলো, বা এই জায়গাটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভমেন্টের কোনো কি বলবো, কোনো শেষ সীমানা নেই। আপনি কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করতে থাকবেন, তখনই আপনার কোম্পানিটা টিকবে। আপনি কন্টিনিউয়াসলি নতুন প্রোডাক্ট মার্কেটে দিতে থাকবেন, তখন আপনার ওই পার্টিকুলার কোম্পানিটা বা ফ্লেভার যদি বলি তখনই সাস্টেইন করবে। আমি যদি একটা জায়গায় গিয়ে মনে করি যে না আমারটাই সবচেয়ে ভালো, আমারই সব ভালো, নো, এটা হইতে পারে না। ইনফ্যাক্ট হোয়াট আই ডু ইজ, আমি একবার এর মধ্যে দেশের বাইরে গিয়েছিলাম, ইনফ্যাক্ট নিউ ইয়র্কে। ওইখানে আমি দেখলাম অনেকগুলো জ্যাকসনাইটে অনেকগুলো মিষ্টির দোকান, তার মধ্যে একটা মিষ্টির দোকানে অনেক লম্বা লাইন, বাকিগুলোতে কোনো লাইনই নেই। সো আই ওয়াজ থিঙ্কিং যে এটা কেন? তো আমি ওদের ওখানে গেলাম, ওদের মিষ্টিগুলি দেখলাম, দেখে আমার খুবই ভালো লাগলো যে 4-5টা আইটেম বিউটিফুল। সো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কি ভিডিও করতে পারি কিনা। আমি ভিডিও করলাম, ভিডিও করে আমি দেশে আসলাম, এসে ফ্যাক্টরিতে গেলাম, গিয়ে ওদেরকে দেখালাম যে দেখো, ওদেরকে এভাবে বললাম যে সবগুলি মিষ্টি দোকান থেকে সবচেয়ে বেশি এটা চলে, কেন চলে, ওদের প্রেজেন্টেশন এত ভালো। অ্যান্ড দেন আমাদের এক্সপার্টস আছে, ওদেরকে দেখাবার পর বললো স্যার এটা তো কোনো ব্যাপার না, এই 3-4টা আপনার যেহেতু পছন্দ হলো আমরা ডেভেলপ করি। স্যার করো, ডেভেলপ করলো, ওগুলো আমরা পরে আমাদের শোরুমে দিলাম, অনেক ভালো চললো মিষ্টিগুলো, এখনো চলে মিষ্টি। সো আমি পার্টিকুলার নাম মনে থাকে না আসলে এতগুলো মিষ্টি, বাট অনেক ভালো মিষ্টিগুলো এখনো চলছে। সেরকম আমি মনে করি প্রতিদিনই চিন্তা করতে হবে। যেমন এখন আমরা চিন্তা করছি এই যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা ডেডিকেটেড সেকশন করে দেবো, যেখানে ডায়াবেটিক পেশেন্টরা ওনাদের সুইটেবল মিষ্টি বলেন, বিস্কিটস বলেন, রুটি বলেন, সব কিছু নিতে পারবে। সো দ্যাটস আওয়ার নিউ ইয়ে, যেখানে তার কারণ হচ্ছে আমি এর মধ্যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র লিডারের সাথে বসেছিলাম ওনাদের। তো উনি আমাকে বললেন যে এখন প্রায় 25% মানুষ ডায়াবেটিক ডিজিজে এফেক্টেড, সো কিছু করা যায় কিনা। তখন আমি চিন্তা করলাম এবং এটা নিয়ে আমরা কাজ করছি। প্রবাবলি কিছুদিনের মধ্যে আপনারা এটা দেখবেন যে আমরা এই সেকশন নিয়ে অনেক বড় করে। যেহেতু আপনি মেডিকেল লাইনটা নিয়ে কাজ করছেন, মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে অলরেডি কাজ করছেন, যদিও বাচ্চাদেরকে নিয়ে করছেন, স্টিল এটা আমি বলবো ওভারঅল একটা মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, এবং আপনি সুইট নিয়েও কাজ করছেন। সো অলরেডি লাস্ট 3-4 বছর বা লাস্ট 2-3 বছর ধরে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর একটা কথা বলা হচ্ছে যে চিনি অ্যাভয়েড করতে, সুইট যতটুকু চিনি অ্যাভয়েড করা যায়, মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা যায়। তো সেই জায়গায় ডেফিনেটলি সুইট
হেভি মিষ্টি হয়ে থাকে খুব স্বাভাবিকভাবে। তো এই বিষয়গুলা আপনি যেহেতু হেলথ নিয়ে কাজ করছেন ভাইয়া, কিভাবে দেখছেন বা এই বর্তমানে আসলে মার্কেট প্র্যাকটিসটা কিন্তু ভিন্ন হচ্ছে। এখন কিন্তু আপনি হয়তো খেয়াল করে দেখবেন একটা মিষ্টি, এটা অতিরিক্ত মিষ্টি হলেও কিন্তু মানুষ খেতে পারে না। সুইট লেভেলটা নেওয়ার কিন্তু ক্ষমতা একটু কমে এসছে মানুষের। মানুষ এখন একটু খুঁজে দেখবেন যে একটু মিষ্টি কম মিষ্টি দেখান আমাদেরকে, কোনটা আপনার মোটামুটি ডায়াবেটিস পেশেন্ট আছে, এই জাতীয় কোয়ারিগুলো কিন্তু আসে। সো আপনি অলরেডি একটা পরিকল্পনায় আছেন, একটা ডিফারেন্ট সেগমেন্ট আপনি আনবেন। সো এমনি আপনার ওভারঅল আপনার সাজেশনটা কি এই সুইট নিয়ে, যে একটা সবাই বলছে সুইটটাকে অ্যাভয়েড করতে, এবং আপনি একটা বিজনেসও আছেন, আপনি হেলথ প্রফেশনে আছেন, সো আপনি ওভারঅল কিভাবে ম্যানেজ করছেন এই বিষয়গুলো? এই এমনিতে আপনি যদি ফ্লেভার্সে যান, আমাদের সুইটগুলো ট্রাই করেন, দেখবেন আমাদের মিষ্টি লেভেল কিন্তু খুব বেশি হাই না। আমরা ব্যালেন্স করতে প্রথম থেকেই চাচ্ছি বা চেয়েছি, এখনো তাই হচ্ছে। মিষ্টি খেয়ে আমার মনে আছে অনেক সময় দেখা যাচ্ছে ছোটবেলায় বা কোথাও গিয়েছি ঢাকাতে, চিটাঙে, মিষ্টিকে এত মিষ্টি যার খেতেই পাচ্ছি না, এটা আমরা কিন্তু সবাই ফেস করেছি। আমাদের মিষ্টি মনে এটা ফেস করবেন না। অলরেডি আমাদের মিষ্টির স্ট্যান্ডার্ডে কিন্তু অতিরিক্ত মিষ্টি দিয়ে আমরা কোনো কিছুই কোনোটাই করি না। চিনি যতটুকু সম্ভব মিনিমাম রেখে আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করে চলতে চাই। এখন হয়তো ডায়াবেটিক পেশেন্টের জন্য আরো ভালো করবো জিনিসটাকে, যে আরো ইয়ে থাকবে, যেখানে সুইট একদম সুইট না দিলে তো আর হবে না। তো ওইটা আমরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাথেই একসাথেই কাজ করছি। ওনারা আমাদেরকে গাইড করছেন যে মিনিমাম কতটুকুতে গিয়ে কিভাবে করে মিষ্টিগুলো ডেভেলপ করা যায়। সো দিস ইজ টেকিং সাম টাইম, বাট আপনার 6 মাসের মধ্যে দেখবেন যে একটা সলিউশন বেশ ভালো। আমরা বলতে পারি চট্টগ্রামে একটা ভিন্ন কোনো পরিকল্পনা এনে আগাচ্ছেন। সো আমি বিলিভ করি যে দর্শকরা কনফিউজড হবে না। আমরা বিভিন্ন টপিকে কথা বলছি, কিছুক্ষণ গাড়ি নিয়ে কথা বলছি, বিভিন্ন আমরা ফ্লেভার সুইটনেস নিয়ে কথা বলছি। সো ওভারঅল আসলে কেন বলছি, কারণ এগুলো আমাদের নিত্য, গাড়িটা হয়তো আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে না, কিন্তু এই খাবার নিয়ে তো আমাদের রেগুলারই আমাদের কথা বলতে হয়, কারণ খাবার আমাদের নেসেসিটি। সো এটা নিয়ে কথা বলছি, এবং যেহেতু ভাইকে আমরা পেয়ে গিয়েছি, সো ফ্লেভার্সের অনেক ইন্টারেস্টিং গল্প আমরা আরো শুনবো। তো ভাইয়া ওভারঅল যদি একটু বলতেন যে কোভিডের টাইমে আপনি বিজনেসে ছিলেন, ডেফিনেটলি ওই সময় পুরো পৃথিবী শাটডাউনে ছিল। তো আপনি ব্যাংকিং ক্যারিয়ার ফেলে আপনি বিজনেসে নামলেন, এর 4-5 বছরের মাথায় আপনি একটা, আমি বিশ্বাস করি যে এমন কেউ নেই যে আসলে এফেক্ট হয়নি। সো আপনি ওই সময়টা টেকেল দিয়ে এখন কি অবস্থানে আছেন, বা ওই সময়টার কথা বলি। ওই সময়টা এটা পুরো পৃথিবীর মানুষের জন্য একটা বড় ধরনের লার্নিং। আমরা আমাদের টিম, ফ্লেভার্সের টিম, আমরা খুব ভালো আসলে কাজ করেছি। আমি এভাবে যদি বলি, আমরা প্রথম থেকেই আমরা জানি যে একটা কোনো সময় ডিজাস্টারাস সিচুয়েশন আসতে পারে, অথবা এই টাইপের কোনো ফিনান্সিয়াল প্রবলেম বা ধাক্কাটা খেতে পারি আমরা। সো আমরা মনে হয় প্রথম থেকে একটু প্রিপেয়ার থাকার কারণে উই কুড ম্যানেজ বেটার। এইখানে কি হচ্ছে, ব্যবসাটা কিরকম, ব্যবসাটা যে ধরেন আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী সেলস করছেন, আপনি আপনার কস্ট ম্যানেজমেন্টও ভালো করছেন, আর তার মানে কি, তার মানে আপনার প্রফিট সিচুয়েশন ভালো। বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আমরা দেখেছি, অনেকেরই চিন্তাভাবনা আমি ব্যাংকিং সাইড থেকে দেখেছি, যে প্রফিট ভালো হলেই ওই পার্টিকুলার ফান্ডটাকে ডাইভার্ট করে আরেকটা ব্যবসা করা, অথবা অনেক বেশি ওভার স্পেন্ডিং হ্যাবিটে চলে যাওয়া। সেইখানে কিন্তু সবসময় অ্যাজ বিজনেস পারসন সবারই চিন্তা করা উচিত, বা একটা প্ল্যানিংয়ের পার্ট থাকা উচিত, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে কিন্তু প্রিজার্ভ করতে হবে, সো দ্যাট আপনার খারাপ সময় আসতে ওই সময়টা আপনি পার করে যেতে পারেন। তো আমাদের যেটা ছিল, আমাদের পার্টনারদের মধ্যে এক্সপিরিয়েন্স পার্টনার আছে, সিনিয়র পার্টনার আছে, যারা এই জিনিসগুলো ফেস করে এসেছে। তো আমরা প্রথম থেকে কিন্তু একটা ফান্ড ম্যানেজ করে রেখেছি। প্রতি মাসে আমরা এখনো একটা ফান্ড ম্যানেজ করে রাখি, যেটা দিয়ে আমরা কোভিডের অলমোস্ট 2 বছর ব্যালেন্স করতে পেরেছি। আমি ব্যালেন্স করতে পেরেছি কেন বললাম, ধরেন আপনার ব্রেক ইভেন পয়েন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, আপনি ব্রেক ইভেন করতে পারছেন না, ওই সময়টা আপনার যদি ফান্ড প্রিজার্ভ করা থাকে, আপনি ওখান থেকে আপনি জানেন যে এই সময়টা আমাদেরকে মেবি 1 বছর বা 2 বছর আপনাকে ম্যানেজ করতে হবে। সো আপনি ওইভাবে করে ম্যানেজ করে নিলেন। সো উই আর ভেরি লাকি যে আমাদের ফান্ড রেডি ছিল, আমরা ওই সময়টা ম্যানেজ করে নিতে পেরেছি।
আমরা প্রোডাকশন তো অলমোস্ট একটা সময় ছিল তো যে জিরোতে চলে আসছে, তাহলে আমাদের স্টাফদের কি হবে? আমরা স্টাফদেরকেও ম্যানেজ করতে পেরেছি, ওরাও আমাদের, হ্যাঁ অফকোর্স কিছু প্রায় 20% মধ্যে আমরা তখন যেহেতু বন্ধ ছিলাম, স্টাফকে আমরা আমাদেরকে আসলে রিলিজ করে দিতে হয়েছে, আবার ওরা জয়েন ব্যাক করেছে। তো সবকিছু মিলিয়ে উই কুড ম্যানেজ ওয়েল। কারেন্ট সিচুয়েশনে এই লার্নিং থেকে আমরা আরো স্ট্রংলি জিনিসটাকে হ্যান্ডেল করছি, যে আপনি আসলে বলতে পারেন না যে আপনার সামনের দিনগুলি খুব ভালো। সি কোভিডের পরে কিন্তু অনেকগুলি প্রবলেম পুরো পৃথিবী ফেস করেছে, তার মধ্যে বাংলাদেশে আমরা ফেস করেছি যে ডলার যেখান থেকে জাম্প করে যেখানে গেল, ইটস অলমোস্ট 50% একটা ডিফারেন্স চলে এসছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার ইম্পোর্টেড যে আইটেমগুলো আছে সবগুলি কস্ট বেড়ে গিয়েছে। সাথে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের বেসিক আইটেমগুলি ধরেন দুধ, ঠিক আছে, ডিম, ময়দা, যদি আমরা এগুলো বলি, এগুলোও কিন্তু সব কারণে দাম বেড়ে গিয়েছে। এখন আপনার ধরেন ডিম বাড়ার কারণ হচ্ছে ইম্পোর্টেড ফিড থাকে, ওটার জন্য গরু পালতে গেলে আপনার অনেক কিছু আসলে ইম্পোর্টের উপর ডিপেন্ড করে। সব কিছু মিলে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি একটা ব্যবসায়ীরা একটা আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছি। সো তার মধ্যেও আমরা সার্ভাইভ করার মতো করে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা করে নিচ্ছি। 25 কি যাবে আমি জানি না, বাট ভালো হতে পারে, ঠিক আছে। আর সবসময় পজিটিভই চিন্তা করি, মেবি 25-এ ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হবে, আমাদের সবকিছু ব্যালেন্স হবে, হতে পারে, আবার নাও তো হতে পারে। সো ইউ হ্যাভ টু মানে কিপ ইন মাইন্ড যে আপনাকে সবসময় ব্যবসাতে আপ ডাউন থাকতেই পারে, ওটার জন্য ম্যানেজমেন্টটাকে আপনাকে সাজিয়ে নিতে হবে। সেম আমাদের ইয়েতেও তাই, মোটরসও তাই। ইম্পোর্ট 2024 সালে যা হলো ভালোই ছিল, 25-কে তা হবে, না হতে পারে, ঠিক আছে। এখন আপনার যদি গাড়ি ইম্পোর্ট কম হয়ে যায় তাহলে আপনি কোন সাইডটাতে ফোকাস করবেন, ঠিক আছে। সো ব্যবসাটাকে আপনাকে ওইভাবে করে গুছিয়ে নিতে হবে। ওই সেন্স আমরা ভালো করেছি ফ্লেভারস আর কি। যাক আলহামদুলিল্লাহ। এটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আপনার কাছ থেকেই শুনলাম যে আপনি ওই সময়টায় যতটা মিনিমাল স্ট্রেস নেওয়া যায় ওভাবে ম্যানেজ করেছেন। বাট এটা তো আনপ্রেডিক্টেবল একটা অ্যাক্সিডেন্ট সবার জন্যই, তারপরে যে আপনি ম্যানেজ করতে পারলেন এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। বাট এখন প্রশ্ন আসে, যেহেতু আপনি স্ট্রেস নিয়ে কথা বললেন বা ব্যালেন্সিং নিয়ে কথা বললেন, সো ভাইয়া একটু যদি শেয়ার করতেন যে আপনি আপনার স্ট্রেস ম্যানেজটা কিভাবে করেন। আপনি ডেফিনেটলি এখানে কোনো সন্দেহ নেই, স্ট্রেস তো থাকবেই, আপনি যখন ব্যবসা করছেন বিভিন্ন টেনশন, আপনার প্রেশার থাকে, তো আপনার স্ট্রেস ম্যানেজমেন্টটা কি? আপনি আই নো আপনি অনেক পজিটিভ, আপনি কথার মাধ্যমেই বুঝাচ্ছেন যে আপনি যথেষ্ট পজিটিভ চিন্তা করেন, একটু যদি বলতেন ভাইয়া, এগুলো টিপস হিসেবে দেবেন। না ঠিক আছে। স্ট্রেস ম্যানেজিং আসলে আপনার আস্তে আস্তে বিল্ড হয়, আপনার অ্যাপিটাইট, আপনার ক্যাপাবিলিটি, ইট বিল্ড স্লোলি। এখন আপনি ধরেন আমি খুব আর্লি ব্যাংকে জয়েন করেছি, ওখান থেকে ব্যাংকিংয়ের সেলস প্রেশারটা সবসময় থাকে, ম্যানেজমেন্ট প্রেশারটা থাকে, আপনার কমিটমেন্ট মানে ধরেন আপনার বাজেট দিল পুরো বছরে আপনাকে এটা করতে হবে, সেল সাইডে কস্ট সাইডে আপনাকে এখানে নিতে হবে, এই চ্যালেঞ্জগুলো সবসময় নিতেই হয়েছে আমাদেরকে। সো এগুলি সব কিছু ইটস লাইক সিজনিং বলবো আমি। আপনি যখন সিজন তখন আপনি নিতে পারবেন। আপনি ব্যবসায় আসছেন, প্রথম দিকে আপনাকে বুঝতে হবে ব্যবসাটার কীভাবে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড দেন এভরিডেতে যদি আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট বলেন তাহলে ডেফিনেটলি আপনাকে আমি যদি এভাবে বলি যে টাইম ম্যানেজমেন্টটা প্রপার করতে হবে, আপনাকে নিজেকে একটা সময় দিতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা সময়। যেই সময়টা আপনি ধরেন হাঁটাহাঁটি করলেন, খেলাধুলা করলেন, বা এমন একটা বন্ধু সার্কেল যাদের সাথে আড্ডা মারলেন, যেইখানে বা ডিসকাশন করলেন বা যেটাই করলেন, ফান টাইম, যেখানে আপনার কোনো ব্যবসার কোনো কিছু রিলেট করে না, আপনি ওই সময়টা ডেফিনেটলি ফান টাইম হিসাবে নেন। সো এইভাবে করে এভরি ডে ম্যানেজ করতে হবে। সাথে সাথে আমি মনে করি ফ্যামিলিকে সময় দিতে হবে, অ্যাটলিস্ট ডেইলি ছেলেদেরকে, বা আমার 2 ছেলে, ওদেরকে আমি সময় দিই। ওয়াইফ ও ব্যাংকে কাজ করতে এখন করে না, সো ওদের আমি সময় দেওয়ার চেষ্টা করি। উইকেন্ডে পুরো দিনটাই আমি আসলে চাই যে ফ্যামিলিকে দিতে। আপনার উইকেন্ড কখন হয়? ফ্রাইডেতে কাটা? ফ্রাইডে, আচ্ছা। এভরি ফ্রাইডে, এভরি না হলে অল্টারনেট ফ্রাইডেতে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই। আচ্ছা আচ্ছা। আর না হলে বাসায় থাকলে আমি পুরোপুরি বাচ্চাদের সাথে যাই। এটা আপনি ফান হিসাবেও নিতে পারেন। যেমন গতকালকে আপনার আজকে ইটস স্যাটারডে টুডে, ফ্রাইডেতে কিন্তু ছিল যে হয়তো দুপুরে কি আমি একটু সময় দিতে পারবো কিনা, আমি কিন্তু সময় দিই নাই। আচ্ছা, ঠিক আছে, বিকজ অফ ফ্রাইডেতে আমি
পুরোপুরি বাচ্চাদেরকে সময় দিই, বাসায় সময় দিই, অথবা বেড়াতে যাই, ঠিক আছে। সো এইভাবে করে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনি সময়ের সাথে সিজনড হয়ে যাবেন, স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি যদি বাড়াতে নাই পারেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। আপনার যে কোনো সময় একটা ফোন আসবে এবং আপনি চিন্তা করবেন যে এটা তো আমি কিভাবে হলো, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ দ্যাট। আপনি যদি ওটা নেগেটিভ রিয়েক্ট করেন কি, তাতে কোনো পজিটিভ আউটকাম আসার তো কোনো চান্সই নাই। আপনাকে ডিজাস্টার ম্যানেজমেন্টও শিখতে হবে, বা এভরিডে যেটা ধরেন স্ট্রেস নিতে হবে। আমি যেটা করি এটাকে ভাগ করে ফেলি। আবার ধরেন 1 মাসে আমি চিন্তা করলাম যে এই ব্যবসাটা থেকে এত আউটপুট চাই, ওটাকে আমি ডেতে কনভার্ট করে ফেলি। ডেটে কনভার্ট করে পারলে আওয়ার্সও কনভার্ট করে ফেলি, যে আমার প্রোডাক্টিভিটিটা কোথায় যাচ্ছে। পার ডে এন্ডে যদি প্রোডাক্টিভিটি আপনি সমান রাখতে না পারেন, অনেক সময় একটু 10-20% আপ ডাউন হবে, তাহলে গিয়ে মান্থ এন্ডে গিয়ে আপনি সিরিয়াস স্ট্রেস হয়ে যাবেন যে হ্যাঁ আমার এতটুকু করার কথা ছিল রেভিনিউ ওয়াইজ, কিন্তু আমি করতে পারলাম না। তখন আপনার কিন্তু আর কোনো কিছু করার নাই। সো কামিং টু দি পয়েন্ট, স্ট্রেস ম্যানেজমেন্টও অ্যাকচুয়ালি হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টেরই পার্ট, ঠিক আছে। আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করুন, টাইমটা বেটার ম্যানেজ করে, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে। ওকে, খুবই খুবই ইন্টারেস্টিং ছিল আপনি যেটা শেয়ার করলেন, অ্যান্ড ফ্যামিলি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট, এবং আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন। সো বাট আমি যেটা বুঝতে পারছি ভাই, আপনি আপনার ব্যাংকিং ক্যারিয়ারটাকে, বা আপনি ব্যাংকিং ক্যারিয়ারে যথেষ্ট গ্রেটফুল, ওই সময়টায় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। বাট এখন যদি প্রশ্ন আসে, যদি ব্যাংকিং ক্যারিয়ারে আপনি নাই যেতেন, আসলে আপনি কোথায় যেতেন সেই সময়টায়, কি মনে হয়? তাহলে আমি ডেফিনেটলি মনে হয় গাড়ি রিলেটেড কিছু করতাম, চলে আসতেন। কারণ ছোটবেলা থেকেই এটা মনে হয় আমার আব্বুর কাছ থেকে এসছে। উনি গাড়ি পছন্দ করতেন, গাড়ির সাথেই ছিলেন। আমি ক্লাস 5-এর এন্ড থেকে গাড়ি চালাই। আচ্ছা। সো গাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করতে সবসময় পছন্দ করি। রেকমেন্ড করবেন গাড়ি চালানো? না না, করবো না। তখন তো আসলে লাইফ ওয়াজ ইজি মনে হয়, তখন একটু রাস্তা খালি ছিল, আর আমরা অনেক কিছু টেক ইট ইজি করতে পারতাম। এখন কিন্তু রিস্ক অনেক বেড়ে গিয়েছে। আমি আমার ছেলেকে, এই বড় ছেলে ক্লাস 12-এ পড়ে, বাট ও যদি গাড়ি চালাতে চায় মাঝে মধ্যে দিই, বাট ওটা নিয়েও মনে হয় আমি অনেক বেশি চিন্তা করি, কারণ বিকজ অফ ইউনো আগের মতো ইজি লাইফ নাই, অনেক চ্যালেঞ্জেস আসলে ফেস করতে হয়। সো আমার মনে হয় ব্যাংকিংয়ে না গেলে আমি হয়তো গাড়ি ব্যবসা বা এই রিলেটেড কিছুতে থাকতাম। কিন্তু আমি বিলিভ করি ব্যাংকিংয়ে না গেলে, ব্যাংকিংয়ের ক্যারিয়ার থেকে যা শিখেছি, বিশেষ করে লিডারশিপ, টিম ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এগুলো আমি শিখতে পারতাম না। এবং আরেকটা বড় কথা হচ্ছে, যেটা প্রথমে বলছিলাম, চিটাং শহরের গুড পার্ট হচ্ছে আপনি যদি কানেক্টেড থাকেন সোশ্যালি, আপনাকে সবাই চিনবে এবং আপনাকে রিলাইও করবে। সো আমার মনে হয় যে কাস্টমার বেসটা রেডি করার কারণেই আমি হয়তো ইনিশিয়ালি যেই ইয়েটা কানেক্টিভিটিটা অনেক ইজি ছিল আমার। যদি বলি ফ্লেভার্সের ওপেনিংয়ের সময় আমি কিন্তু আমার পছন্দের মানুষ বা আমার খুব কাছের মানুষ অলমোস্ট 300 জনকে ইনভাইট করতে পেরেছি টু কাম অ্যান্ড সি আওয়ার নিউ ইনিশিয়েটিভ। এবং মানুষ এসে কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি ফোন করেছে যে ইটস এ গুড ইনিশিয়েটিভ, অনেক ভালো লেগেছে আপনার প্রোডাক্ট, ইন্টেরিয়ার থেকে শুরু করে কাস্টমার সার্ভিস, সো উই উইল কন্টিনিউ উইথ ইউ। সো ওইটা তো অবশ্যই হেল্প করেছে। সো এখন প্রশ্ন যেটা আসে, যে একদম লাস্ট প্রশ্ন নিয়ে আমরা শেষ করব। আই হোপ আপনার থেকে একটা বেটার আইডিয়া পাবো, যে আপনি চাকরিও করলেন, বিজনেসও করছেন। জি জি জি। সো এখনকার যারা ইয়াং জেনারেশন আছেন, বা যারা এখন জব করছেন অথবা বিজনেসের প্ল্যান নিয়ে নামছেন, তাদেরকে কি রেকমেন্ড করবেন? চাকরির পিছনে দৌড়াবে নাকি বিজনেসের পিছনে দৌড়াবে? কি, কোনটা আপনার কাছে বেটার মনে হয়? আমার মনে হয় চাকরিও না, হ্যাঁ চাকরিও না, বিজনেসও না, প্যাশনের পিছনে দৌড়ান আপনি। ইটস নাম্বার 1 হচ্ছে আপনি লেখাপড়া করতে করতে আপনি চিন্তা করেন যে আপনার কোনটা পছন্দ, যেটা আপনার পছন্দ ওই সাবজেক্টে আপনি যদি মনে করেন যে কিছু জিনিস আগে শিখতে চান, তাহলে ডিসিপ্লিনের জন্য হোক, লার্নিংয়ের জন্য চাকরি কিছুদিন করতে পারেন। বাট ফার্স্ট হচ্ছে আপনার কি চাচ্ছেন আপনি। ধরেন আমি গান গেতে পছন্দ করি, হ্যাঁ, আমি তাহলে আমার এই সাইডে থাকা উচিত না, আমাকে নিজেকে ডেভেলপ করা উচিত যে কিভাবে আমি গান গেলে বা আমার এই গানের লার্নিংটা আমি কিভাবে করতে পারবো, প্লাস আমি কিভাবে সুন্দর করে গান
গেতে পারবো, কিভাবে এটাকে ম্যানেজ করতে পারবো। কারণ হচ্ছে এটার সাথে তো আমার ডেফিনেটলি আর্নিংস রিলেট করে, সো আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করব। এখন আমি যদি মনে করি যে না আমি ব্যাংকিংয়ে থাকবো, তাহলে আমাকে ব্যাংকিংয়ে গিয়ে শিখতে হবে। আমি যদি মনে করি আমি গাড়ি ব্যবসায় থাকবো, আমি হয়তো ডিসিপ্লিন আর আদার্স আমি ধরে নিলাম যে আই নো আই এম প্রিপেয়ার ফর দিস, আমার ইনস্টিটিউশনাল লার্নিং এটা কাভার করে, দ্যাটস দেন ওকে। ইফ ইউ হ্যাভ দিস কনফিডেন্স, ডিরেক্টলি আপনি ব্যবসায় যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যবসা সাকসেসফুল হতে হলে আপনাকে যদি মনে করেন যে আমি কাজ করব না, আমি টেক ইট ইজি করবো, হবে না। এটাতে আপনাকে ফুল টাইম সময় দিতে হবে। সময়ের আগে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে সময় দিচ্ছেন, মিনস প্ল্যানিং। ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যানিং। আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা আপনাকে করতে হবে। আপনার পার্টিকুলারলি আপনার ক্যারিয়ার প্ল্যানিং আর আমার ক্যারিয়ার প্ল্যানিং মিলবে না। আমার ছেলে ক্লাস 12-এ পড়ে, আই নেভার পুশড হিম যে তুমি কি করবে না করে। এখনও আমাকে বলছে ও কি করতে চায়, ওইটার সাথে কিন্তু আমার ব্যবসার সাথে কোনো সম্পর্কই নাই, ও যেটা করতে চাচ্ছে। ঠিক আছে, সো আই নেভার সেড নো। আমি এভাবে চিন্তা করি না যে তাহলে আমার এই ব্যবসাগুলো নেক্সট জেনারেশন চালাবে, কে চালাবে। আমি ম্যানেজমেন্ট সেট করে দিব। আমার সাথেই যারা এখন আছে তাদেরকে আমি সবসময় স্বপ্ন দেখি টাটার মতো একটা কোম্পানি করতে, যেইখানে এমপ্লয়ীদের একটা বড় অংশই মালিক হয়ে যাবে। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আমি একটা জিনিস ক্রিয়েট করলাম, এরপরে গিয়ে আমার সাথে যারা কাজ করছে দে ক্যান টেক ইট ওভার। এটা আমার বাসার কোম্পানি, আমার ছেলেকেই বেনিফিট পেতে হবে তা কিন্তু না। ইফ ইউ ওয়ান্টস টু জয়েন কোনো সময় ইউ ক্যান জয়েন, নাহলে আমার কোম্পানি ম্যানেজমেন্ট দিয়েই চলবে। সো আমি একটা পয়েন্ট থেকে আসলে আরেকটা পয়েন্টে চলে আসলাম। মেইন কথা হচ্ছে আমাকেই চিন্তা করতে হবে যে আমি কি করতে চাচ্ছি, চাকরি না ব্যবসা, এর এইভাবে চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ব্যবসা হচ্ছে সবই ব্যবসা আসলে। সে আপনি ব্যাংকে চাকরি করেন, এটা তো কারো ব্যবসা, ঠিক আছে। তাহলে কি ব্যবসার ভিতরেই চাকরি, চাকরির ভিতরে তো ব্যবসা না। তো তাহলে আমাদের যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন, আমাদের মহানবী কিন্তু বলেছেন যে তোমরা ব্যবসা করো, ঠিক আছে। ওই হিসাবে যদি চিন্তা করেন, একটা মানুষকে আসলে লার্নিং পাথ শেষ করে ব্যবসায় যাওয়া উচিত, ঠিক আছে, আমি মনে করি আর কি। অবশ্যই আমি আপনার সাথে একেবারেই এগ্রি করি এবং খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। এবং সত্যি বলতে অসম্ভব সুন্দর একটা আড্ডা ছিল এবং আমি বিশ্বাস করি আমার শেষ করতে ইচ্ছা করছে না, বাট যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে, সো আমার মনে হয় যে পরবর্তীতে আমরা আরও একটা ভিন্ন কোনো সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো আরও ডিটেইলে, ইনশাআল্লাহ। বাট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। যদি আর ওভারঅল একটু প্রশ্নটা ছিল যে সার্কেলের এই আয়োজনটা কেমন লাগলো এবং ভাইয়া আজকে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, যদি একটু অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, না, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আই এম ভেরি হ্যাপি। এসে কথা বলে আসলে আমারও ভালো লাগলো। ইটস এ ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট। বিশেষ করে আপনার সাথে কথা বলার সময় ফিলই করিনি যে আমি ক্যামেরার সামনে আছি। সো আই ওয়াজ ফিলিং লাইক আড্ডা মারছি একসাথে, সেটা আমার অনেক ভালো লেগেছে। ডেফিনেটলি ভালো উদ্যোগ। আমার কথা শুনে বা আপনাদের এই আয়োজনে বা আপনাদের এই সিরিজটাতে যদি ইয়াং জেনারেশন কিছু টিপস পায় বা উপকার ওদের হয়, তাহলে আমি অনেক বেশি খুশি হব, বেশি খুশি হবে। থ্যাংক ইউ এগেইন। অ্যান্ড আমার বন্ধু শাকিলকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। আমি আসার সময় চিন্তা করছিলাম যে কি কথা বলবো, কি হবে, বাট আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ফিলিং ভেরি ওয়েল টকিং উইথ ইউ গাইস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আবারও। সো এতক্ষণ শুনলাম আমরা ভাইয়ের কথা এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম এখানে। আই হোপ আপনারা খুব এনজয় করেছেন। সো আজকে এইটুকুই। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে আবারও কোনো একটা সিরিজ দেখা হবে নতুন কোনো গেস্টের সাথে। সো দিস ইজ ইউর হোস্ট তাজিব হাসান ধ্রুব। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।